প্ল্যানটা সব থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় এবং যথেষ্ট ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে কেন মোদি যেটা বলবেন ডোনাল্ড ট্রাম্প সেটাই শুনবেন। সেটা কি বিষয় জানবো। এটাই একমাত্র মানে এখনকার বিশ্বে এটাই একটা পার্টিনেন্ট কোয়েশ্চেন। কারণ আপনার মেজর দেশগুলো, আমেরিকার বিরুদ্ধে যারা আছে মেজর দেশগুলো, তারা ব্রিক্স এর মাধ্যমে সংগঠিত হয়েছে এবং ডলারের যে সমস্যা হয় মাঝে মাঝে, সেদিক দিয়ে পৃথিবীর সব দেশই ডলারের কারণে এই আপনার এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো সমস্যা তৈরি হয়, যার কারণে সবাই চাচ্ছে যে ডলার আমেরিকা ডলারটাকে একটু রেগুলারাইজ করুক বা বিজনেস ফ্রেন্ডলি করুক, কিন্তু সেটা তো হচ্ছে না, হয়নি, দীর্ঘদিনে হয়নি। তো যার জন্য ডলারের বিরুদ্ধে চায়না কিন্তু ডলারের বিরুদ্ধে বহু আগে, আজ থেকে 30 বছর আগে দাঁড়িয়ে গেছে। তো সে তার একটা কারেন্সি করার চেষ্টা করছে, কিন্তু ডলারের বিরুদ্ধে একা চায়না এই হবে না। ইভেন এই যে ব্রিক্স যে দেশগুলো, এরা সহজে একসাথে যদি এই নতুন কারেন্সি করতে চায় তাও কাজে লাগবে না, যদি না ভারত এবং ভারতের নেতা নরেন্দ্র মোদী এটাকে ইন্ডোর্স না করে। আচ্ছা, এই কারণেই ট্রাম্প কেন, মোদী থাকলেও সেই মোদীকেই ওই অপকর্ম যেটা করছে সেটাকে তার নিজেকেই রিভার্স করতে হতো। বাংলাদেশ নিয়ে যে সিদ্ধান্ত যেটা করে ফেলছিল, ওটা তাদের দিয়েই যে সাপে কামড়াইছে ওই সাপকে দিয়ে বিষটা তোলাই নেওয়া হতো। এটা মোদির সেই ক্যাপাসিটি আছে, ছিল, আগামীতেও থাকবে। কারণ মোদি ছাড়া এই মুহূর্তে পৃথিবীতে আমেরিকাকে হেল্প করার এত বড় শক্তি আর কেউ নেই। ঠিক সেই ভারতের পেছনে কিনা, সেই নরেন্দ্র মোদীর পেছনে কিনা বাংলাদেশের মতো একটা দেশের, আপনার কাছে এটা সত্যিই খুব দুঃখজনক এবং খারাপও লাগছে হয়তো আপনার শুনতে, কিন্তু সত্যি ভারত তো কখনো চায়নি বাংলাদেশের সঙ্গে শত্রুতা করতে। বরং বাংলাদেশি এই মুহূর্তে যে রূপটা ভারতকে দেখালো সেটা আমাদের কাছে খুব ধাক্কাজনক, কারণ আমরা তো সবসময় আপনাদের সঙ্গে সুসম্পর্কই বজায় রেখেছি, বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্কই বজায় রেখেছি, কিন্তু এটা কি বাংলাদেশ বুঝতে পারছে না যে তারা কোথায় ভাগটা করার চেষ্টা করছে? একদম বিষয়টা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। আপনি দেখবেন যে ভারতের সাথে ভারত বিরোধিতা যারা করে তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, একদম আপনি হিসাব করে দেখেন। ভারতের সবকিছুর বিরুদ্ধে যারা কথা বলে, আবার ভারতে গিয়েই সেই জামা কাপড় কিনে সবকিছু, তারপরে বিয়ের বাজার করতে যায়, ট্রিটমেন্ট করতে যায়, আবার সেখানে এসে একটা সেলফ কন্ট্রাডিক্টরি বিষয় এখানে লক্ষ্য করা যায়। তো এরা আসলে আপনার আপনাদের বাংলাদেশেরই বলতে খুব খারাপ লাগছে, আপনাদের বাংলাদেশেরই এক সাবেক মন্ত্রী, তাকে বলতে শোনা যাচ্ছে যে ভারত থেকে নিয়ে যাওয়া জামা কাপড় সব পুড়িয়ে দিতে, কিন্তু বুকে যে চিপটা বসিয়ে নিয়ে গেছেন হার্টের সমস্যায়, সেই চিপটা তিনি খুলতে পারছেন না, সেটা তো আগুনে পুড়িয়ে দিচ্ছেন না, সেটা কিন্তু হৃদয়ে রেখেই দিয়েছেন। এটাই বাস্তবতা। এই মোহাম্মদ ইউনিস, যিনি এই মুহূর্তে মুখ্য উপদেষ্টা, তিনি একটা ফান্ডিং করেছিলেন ইলেকশনের সময়, ইউএস ইলেকশনের সময়, যেটা ছিল একেবারে ট্রাম্পের এগেনস্টে। তাহলে কি এবার ট্রাম্প সেই দিকেই যদি সব থেকে আগে নজর দেন, তাহলে একেবারে বাংলাদেশের পরিস্থিতি একেবারে ঘুরে যেতে পারে? বিশেষ করে তিনি এই যে মোহাম্মদ ইউনুসের যে পার্সোনাল যে ফান্ডিংগুলো রয়েছে, সেদিকে তো তিনি সবার আগে নজর দেবেন। হ্যাঁ, ঠিকই বলেছেন ইন্দিরা। আজকে আমি এই ট্রাম্পের অভিষেক উপলক্ষে আমরা আজকে এখানে কথা বলছি। এটা আমি মনে করি এটা বিশ্বের পরিস্থিতি, টোটাল পরিস্থিতির একটা গেম চেঞ্জ হিসেবে এটা পরিগণিত হচ্ছে। তো আমরা আগেই ট্রাম্পের পলিটিক্যাল রিটরিক থেকে আমরা জানতে পেরেছি, আমরা কেন গোটা বিশ্ব জেনেছে যে ট্রাম্প যুদ্ধ করবে না, ট্রাম্প পৃথিবীতে শান্তি নিয়ে আসবে। তো বাংলাদেশের বিষয়ে যদি আমরা দেখি বিষয়টা, বাংলাদেশে যখন যে সন্ত্রাস চলছে, যে জঙ্গিবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তো এর বিপরীতে ট্রাম্পের অবস্থান এটা একেবারে সুদৃঢ়, এটা বলা যায়। কারণ ইলেকশনের আগেই ট্রাম্প বলছিল যে ওখানে যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন, সাধারণ মানুষের উপরে নির্যাতন, অনেক কিছু
বলছিল। তো যেগুলো রিয়েলি যারা শান্তিকামী মানুষ, সাধারণ মানুষ, গণতন্ত্র প্রিয় শান্তিকামী মানুষ, তারা কিন্তু বেশ খানিকটা আশান্বিত হয়েছিল। তো নির্বাচনে বিজয়ের পরে আরো মানুষ আশায় বুক বাঁধছে যে এখন এই জঙ্গিবাদ, এগুলো বাংলাদেশ থেকে অন্তত জঙ্গিবাদ, তারপরে এই যে জামাতিদের এই যে তালেবানি অভ্যুত্থান, ফান্ডামেন্টালিস্ট অভ্যুত্থান, এই যে যেগুলো ঘটানো হয়েছে আর্টিফিশিয়ালি, আর যার মাথার উপরে বসে আছে ইউনূস, তো এইগুলো একটা অশান্তি। আপনি দেখছেন বাংলাদেশের প্রতি মুহূর্তে আপনি খবর নিন, দেখবেন যে শুধু অশান্তি অশান্তি, হত্যা, গুম খুন, অবিচার, যাচ্ছে তাই একটা অবস্থা বাংলাদেশে। তো সেখান থেকে একটা শান্তি ফিরে আসার, শান্তির অর্থাৎ এই ফান্ডিং সুবাতাস গুলো যদি বইবার বন্ধ একটা শুভ। হয়, ইউনুসের এই ফান্ডিং গুলো যদি বন্ধ হয়, তাহলে এই অরাজকতাগুলো থামবে, এটাই বিশ্বাস করছেন আপনারা? এবার শুধু দু ফান্ডিং নম্বর ফান্ডিং পয়েন্টটায় নয়। আসি। এবার দু নম্বর পয়েন্টটায় আসি। আপনারা সবাই জানেন যে ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে মোহাম্মদ ইউনুসের একটা সম্পর্ক রয়েছে, এবং যেখান থেকে এই যে গ্রামীণ ব্যাংক যেগুলো বাংলাদেশে রয়েছে মোহাম্মদ ইউনুসের, সেখানে টাকা আসে। এই দিকটা যদি বন্ধ করা যায়, এই ফান্ডিং আসাটা, অর্থাৎ এই হিলারি ক্লিন্টন ফাউন্ডেশন, সেদিকে যদি ট্রাম্প নজর দেন, তাহলে তো বাংলাদেশের গ্রামীণ ব্যাংকগুলো বিপদে পড়বে মোহাম্মদ ইউনুসের। আর সেটাই তো একটা বড় টাইট বলা যেতে পারে মোহাম্মদ ইউনুসকে দেওয়া। হ্যাঁ, অনেক ধরনের। আমি বললাম যে ইন জেনারেল কথাটা আমি বলছি যে টোটাল অর্থে, সার্বিক অর্থে একটা শান্তি ফিরে আসবে, শান্তিময় পরিবেশ আসবে। আর ইনুস যে অনিয়ম, ও সারা পৃথিবীতেই তার, আপনি মনে মনে থাকার কথা আপনার, যে ইনুসের বিরুদ্ধে প্রথম নিউজ হয়েছে আপনার নরওয়েজিয়ান এক টেলিভিশনে। বাংলাদেশে কিন্তু প্রথম তার বিরুদ্ধে নিউজ হয়নি। তার মানে সে গ্লোবালি সে একটা প্রশ্নের সম্মুখীন আছে। আর ইয়াতে আমেরিকার রাজনীতিতে হিলারি ক্লিনটনকে ফান্ড করা বিভিন্ন অভিযোগ আছে। তারপরে ট্রাম্পের উপরে এসে, ট্রাম্প আসার পরে আমেরিকা একটা কালো অন্ধকার নেমে আসছে, ট্রাম্পকে যাচ্ছে তাই সম্বোধন করছে, যে কারণগুলো ইনুসের বিপক্ষেই যাবে। আর রিয়েল অর্থে এক কথায় আমরা বলতে চাইছি যে রিয়েল অর্থে এখন তো অশান্তি চলছে, একেবারে ভয়াবহ অশান্তি। সে অশান্তির বিপরীতে ট্রাম্পের কারণে অবশ্যই একটা শান্তির বাতাবরণ তৈরি হবে, রিজিওনাল, ইন্টারন্যাশনাল এবং রিজিওনাল। বাংলাদেশ তার থেকে বিচ্ছিন্ন কিছু না। তো বাংলাদেশের উপরে যেহেতু ইমিডিয়েট এফেক্টটা বাংলাদেশে, সেহেতু ইমিডিয়েট মেজার্সটাও বাংলাদেশের পক্ষেই আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ঠিক। আরো একটা গ্রামীণ ব্যাংক, যেদিকে নজর রাখতে তার গ্রামীণ ব্যাংক এবং যে গ্রামীণ টেলিকম, আরো কিছু যা কিছু আছে তার ব্যবসা বাণিজ্য, এগুলো দিয়ে তো সে ট্যাক্স ফাঁকি দেয়, অনেক কিছু সে ইমোরাল কাজগুলো সে সবসময় প্রতিনিয়ত করে যাচ্ছে। যার জন্য এগুলো বাদ যাবে না, এগুলো তার ভিতরেই আসবে, পড়বে।